গুড ইভিনিং। প্রথমেই বলবো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। কেন পরে বলছি, আস্তে আস্তে বলছি। সবাইকে লিভিং উইথ মিলিতে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো এবং চেষ্টা করো সন্ধ্যের কিছুটা পথ, যেহেতু আজকে একটু সন্ধ্যেবেলায় আগে স্টার্ট করছি, অবশ্যই আজকে শুক্রবার, সন্ধ্যের কিছুটা পথ নয় আমার সঙ্গে চলো। দেখো, পাখা কিন্তু চলছে, আমি ভীষণ গরম, তাই হেডফোনে হেল্পটা নিচ্ছি। যদি তা সত্ত্বেও দেখি সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি ভিডিও পাবলিশ করব না। কোনো ক্ষেত্রেই আমার ভালোবাসার মানুষদের কোনো রকম অসুবিধা হোক আমি চাই না। কিছু যদি হয়ে যায় সেটা একান্তই আমি ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই আমি করে ফেলি। তো সকালে একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি করেছিলাম, সেটার মূলত কারণ অনেকগুলো। আমি একটা কমেন্টস, যেটা আরশের আইডিকে জেরক্স বলে তো হুবহু হয়ে যায়, চেষ্টা করা হয়েছে নকল করে কমেন্টস, মানে আরশের হয়ে যারা কথা বলে তাদেরকে গিয়ে উত্ত্যক্ত করা। সেটা তো একটা ছিল, এরকম তিনটে, আর একটা বলেছি যে যাদবপুর এরকম আইডি দিয়ে আছে, সেও আমাকে অনেক রকম কটু কথা বলেছে, সমস্ত ডিলিট। কিন্তু যেহেতু আরশের আইডি দিয়ে আমার সকালের ভিডিওর পর আবার এসেছিল বলে আমি কমিউনিটিতে দিতে পেরেছিলাম। পরে শোনা গেল যে এই আইডি আমাদের সহ ক্রিয়েটারের অনেকের কাছে ইনি তার ভ্যালুয়েবল ওপিনিয়ন্স পেশ করেন। তো তোমার কমেন্টসটা নিয়ে অ্যানালিসিস করার মতো অভিরুচি বা রুচিবোধ কোনোটাই আমার নেই, কারণ তুমি সুস্থ নও। ইয়েস, ইউ আর মেন্টাল পেশেন্ট। তোমার কমেন্ট সেকশন বুঝিয়ে দিচ্ছে। যে কমেন্টসটা আমি কমিউনিটিতে দিয়েছি, সেই কমেন্টস যিনি করেছো সবাই জেনে গেছে কে। আমার ভিউয়ার্স বন্ধুদের আমি নতমস্তকে আবার প্রণাম। তারা ধরিয়ে দিয়েছে কে। আমি হয়তো তাকে অ্যাসেস করেও করিনি, কারণ আমি একটা সময় তাকে খুব ভালোবাসতাম, বা সে যাতে ভালোর দিকে যায় হার্ট অ্যান্ড সোল, তার চেষ্টাও করেছিলাম। বাট ভালো যে হবার নয়, তাকে তো আমি জোর করে ভালো করতে পারি না, বা আমি দায়বদ্ধও নই। কিন্তু এটা যে তুমি, সেটা বুঝিয়ে দিয়েছে বেশ কিছু ভিউয়ার্স একটা লাইনের মাধ্যমে। সেটা হচ্ছে, তুমি একমাত্র ওয়াইটিতে আছো যে সীমার মেয়েকে বিভিন্নভাবে ইনসাল্ট করো, বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করো। যেহেতু তুমি একজন পুরুষ ক্রিয়েটার, সেই জন্যই একটা মেয়েকে উত্ত্যক্ত করাই মনে হয় ভাষাটা ঠিক মতো যায়। অথচ এই মেয়েটি তোমার বোনেরই মতো, কিন্তু না দেখতে পারো বোনের স্নেহে, না দেখতে পারো সহ ক্রিয়েটার স্নেহে, না দেখতে পারো কন্যার স্নেহে, শুধুই দেখতে পারো হিংসার রোষে। সেই জন্যই আরশের সঙ্গে একটা থার্ড ক্লাস রিলেশন তুমি তৈরি করে দিলে। কিছুই হলো না, এতে আরশেরও কিচ্ছু যায় আসলো না, আমাদের কারোর কিছু যায় আসলো না। শুধু তোমার মনের ভেতরে যে একটা দানবীয় রূপ আছে, মানবিক রূপ নেই, দানবিক রূপ আছে, সেটারই শুধু বহিঃপ্রকাশ হলো, রুচির বহিঃপ্রকাশ হলো। দেখো, ক্যামেরার সামনে এসে আমরা যখন কথা বলছি 10 মিনিট কি 15 মিনিট, আপামর মানুষ আমাদের কেউ ভালোবাসে, কেউ শ্রদ্ধা করে, কেউ অশ্রদ্ধা করে, কেউ গালাগালি দিয়ে যায়। তারা কিন্তু
ভিজুয়ালাইজ করছে, তার সাথে রিয়েলাইজ করছে। তারা হার্ট অ্যান্ড সোল তারা বোঝার চেষ্টা করছে অপর দিক থেকে যে ক্যামেরার ওপার থেকে কথাটা বলছে তার যথার্থ মানে আছে কি না। ভিউয়ার্সরা মনের সঙ্গে, তাদের আত্মার সঙ্গে যখন ক্যামেরার ওপারের ওই মানুষটার, ওই বক্তার কথা পুরোপুরি মিলিয়ে দেয় না, তখন তারা ভালোবাসার স্রোতে ভরিয়ে দেয় সেই কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো, ব্লগারই বলো, যাই বলো। সেরকম আমিও একজন অতি ক্ষুদ্রতর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার আজ এই সামান্যতম একটা ছোট্ট বিপদ বলবো না, একটা একটু টালমাটাল হতে যাব কি যাব না এমতো অবস্থায় ঠিক আঁচল পেতে দিল আমার ভালোবাসার ভিউয়ার্সরা। তাদের সাথে আমার কোনো মানে দেখা সাক্ষাৎ নেই, কেউ আমাকে পার্সোনালি চেনে না, তারা চেনে শুধুমাত্রই আমার এই ক্যামেরার মাধ্যমে। তাতেই তাদের বিশ্বাস সেটা অর্জন করতে হয়েছে। তারা লিভিং উইথ মিলি আজকে মনে হয়েছে ওদের কাছে ম্যাম হয়তো একটু পড়ে যাচ্ছে, আজ একটু টেন্স। তারা তাদের ভালোবাসার আঁচল ছড়িয়ে দিয়েছে আমার কমেন্ট সেকশনে, ছড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল আমরা আছি তো, আমরা বেঁধে বেঁধে থাকবো তো, আর কি প্রাপ্ত। আমি আজ ভালোবাসায় সত্যি পরিপূর্ণ। আজকে আমি পেলাম সত্যি লিভিং উইথ মিলির পূর্ণতা প্রাপ্তি। আমি আপ্লুত, ওই জন্যই আজকে আমি পেলাম এটা আমার সঙ্গে তোমাদেরও প্রাপ্তি। অবশ্যই তোমরা না থাকলে লিভিং উইথ মিলি থাকতো না, ডেফিনেটলি নয়। এটা তোমাদের অবশ্যই প্রাপ্তি। আজ দুপুরবেলা এসছে, 6টার সময় আমি এটা খুলে পিনটা বসিয়ে দিলাম জাস্ট। এটা আজকে আমি পেলাম। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, অনেকেই আজকে 3টে কমেন্টস এসছে, একটা তো আমি কমিউনিটিতে দিয়েছি আর 2টো আমি ডিলিট করে দিয়েছিলাম। তার মধ্যে একজন আমাকে বলেছে আড়সকে তেলিয়ে চলুন, তাতে যদি আপনার চ্যানেল একটু গ্রো হয়। সামনে ব্যানার্জি কি টাইটেল, সকালবেলা দেখেছি তো মনে করতে পারছি না। আমি শুধু তাকে লিখেছি আমার লাস্ট 6 মান্থ, আগস্ট থেকে করেছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মান্থস রানিং চ্যানেল আমার 2012-এ। কে যে তৈরি করে দিয়েছিল তাও জানি না, মাত্র আমার হাতে হয়নি, কিন্তু আমি ভিডিওস দেওয়া শুরু করেছি সন্দীপের ইনসিডেন্টটা হবার পর থেকে। তাহলে এটা 8 মাস হচ্ছে। 8 মাসে আমি গুগল এই পিন আজকে এলো, আজকে পেলাম। আমার যদি চ্যানেল গ্রো করার ইচ্ছা থাকতো, প্রত্যেকের কমিউনিটিতে যদি ওঠার ইচ্ছা থাকতো, বিশ্বাস করো ভাই, তোমায় আমি বলছি, আমি বহু আগে এই স্কোপ পেতাম, তুলেও ছিল আমাকে। আমার ডে 1 থেকে আমি এতটাই শুভাকাঙ্ক্ষী বা এতটাই আমি লাকি যে আমি এত অগণিত, মানে যখন আমাকে 7টা মানুষ ভালোবেসেছে, যে লেভেলের ভালোবাসা দিয়েছে, এখন আমাকে 2000-এর দিকে সাবস্ক্রাইবার আমার যাচ্ছে, সেম লেভেলের ভালোবাসে। এতটুকু ভালোবাসার ঘোড়া আমার অপূর্ণ নেই, ভালোবাসার ঘোড়া আমার পরিপূর্ণ। এটাই আমার পরম প্রাপ্তি। এখানে আমি কাউকে পা তেলিয়ে চলি না। আমাকে একজন প্রথম দিকে তুলেছিল, আবার কথা ভালো লেগেছিল বলে সে কমিউনিটিতে দিয়েছিল, যে যাহা তো আমি জানতে পেরেছি, আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে কমিউনিটি থেকে সরিয়ে দেওয়া হোক। আমি আমার নিজের যোগ্যতা দিয়ে এই জায়গাটা তৈরি করব। আমার হাজব্যান্ড, আমি আবার নতুন অনেকে এসছে, তারা হয়তো জানেন, আমার হাজব্যান্ড একজন সায়েন্টিস্ট, মেট্রোলজিস্ট। সে সারাদিন ওয়েদার নিয়ে বসে থাকে। একটু আগেই বললো আজকে একটা বৃষ্টি হতে পারে, কালকেও হবে, কারণ ফোনে সে ওয়েদার রিসার্চ করছে। ছেলে তার নিজের কাজ দিয়ে ব্যস্ত। আমার ইউটিউব একটা নেশার মতো, যেমন ড্যান্স আমার একটা প্যাশন, ইউটিউবও আমার একটা প্যাশন। তো এই প্যাশনটাকে
যখন দেখতাম যখন সন্দীপের ইনসিডেন্টটা হলো তখন দেখলাম আমার তো একটা চ্যানেলই আছে, যাই তাহলে এখানে একটু বক্তব্য পেশ করি। ভাবতে পারিনি মানুষ এভাবে ভালোবাসা দেবে আমাকে। এই প্যাশান থেকে আমি কখন এটার সঙ্গে আমি জড়িয়ে গেছিলাম। আমি ডে ওয়ানেও একটা কথা বলেছিলাম, প্রথম আমার প্যাশান, হ্যাঁ প্যাশানটা যদি কখনো পেশায় পরিণত হয় ক্ষতি কী? অর্থ তো সবার দরকার আছে, কিন্তু অর্থের জন্য আমি কোনো অসৎ রাস্তা কোনো দিন অবলম্বন করব না। আমার বাড়ির কাছে ইউটিউবার্স প্রচুর আছে, আমার পাড়াতে আছে, কলকাতার আমি যাকে একটু মানে বেশ কয়েকটা পর্বে আগে আমি যাকে একটু বকুনি দিয়েছিলাম কলকাতার বড় চ্যানেল সোনার গয়না গিফট নিয়ে, তারপর তারা দেখিয়ে দিয়েছে তাদের বাড়ির পরিচারিকাকে একটা কত সুন্দর সোনার গিফট দিয়েছে। তারাও আমার খুব প্রিয়, তাদের ক্যাফেও আমার যাতায়াত আছে। তারপর স্নেহাকে কেন নাম নিচ্ছি, স্নেহার ওখানে আমার যাওয়া পড়ে ক্যাফেতে। ফলত আমার যদি ইচ্ছে থাকতো, ওরা তো বিরাট রিচ ইউটিউবার্স, আমার বাড়ি থেকে বেশিক্ষণের ডিস্টেন্স নয় ওগুলো, সল্টলেক আমার বাড়ি খুব কাছে, ইজিলি আমি ওদের হেল্প নিতে পারতাম। কারোর হেল্প নিইনি, বাড়ির হাজব্যান্ড আর ছেলেরই কোনো রকম হেল্প নিইনি, ওদেরকেই বলিনি আমার চ্যানেলটা তুমি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্প্রেড করাও না, নিজের দমে। যে কারণে আমি ফেসবুকে দিইনি, ফেসবুকে দিলে আমার যা ফ্রেন্ড ফলোয়ার্স, যা ভালোবাসার মানুষ আছে, আমার এই 1000 এই এখন যে সাবস্ক্রাইবার আছে সেটা আমার 2 মাসের খেলা থাকতো, আমি করিনি। আমি ধীর লয়ে চলেছি, আমার লোভ নেই। ভালোবাসার লোভটাকে না এক করে দিও না। পয়সা অর্থ প্রত্যেকের দরকার আছে, কিন্তু লোভ করতে গিয়ে সেটা বিপথে চলে গিয়ে বা কাউকে হিংসে করে সেটা প্রাপ্তিযোগ হয় না, এটাই মোদ্দা কথা বলার। সেজন্য আমার মনে হয় না আরশকে আমি কোনোদিনও একটা ফোন করেছি কি না। আরশের সাথে যেমন আপনারা সবাই কমেন্টসে গিয়ে ওর কমেন্টস করেন, স্রেফ সেই রকম আমিও ওর ভিডিওস আমার ভালো লাগে, ওকে কমেন্টস করি, সেই সোর্সে ও আমাকে আপু বলে সম্মান দেয়। সবচেয়ে বড় কথা, আরশকে নিয়ে ভিডিও করার পর এটা নিয়ে কিন্তু হঠাৎ এটা নজরে এলো, আরশকে যখন 2খানা স্ট্রাইক দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি আরশে থাম্বনেল দিয়ে আরশকে যাতে স্ট্রাইক মুক্ত করা হোক প্রতিবাদ করেছিলাম। আরশ কেন, ইপ্সিতাও আছে, ইপ্সিতাকে যখন স্ট্রাইক দেওয়া হয় এবং সন্দীপের দিদি দেয় তখনও আমি প্রতিবাদ করেছিলাম। খুব ভরে ছিল সেই ভিডিওটা আমার। যখনই আমার কোনো কাছের ভালোবাসা মানুষদের কেউ কোনোভাবে ইনসাল্ট করেছে বা তারা কোনো ভালো কাজ করেছে, তখনই আমি একটা তাদের নাই উৎসাহ দেওয়ার জন্য একটা ভিডিও করি, বা তারা বিপদে পড়লে আমি একটা ভিডিও করি। এটা আমার মনে হয় এটা আমার একটা জবের একটা অঙ্গ, এটা আমার জবের অঙ্গ। আমি কাউকে তেলিয়ে চলার মেয়ে আমি নই। আরশের সাথে আমার সম্পর্ক একদমই একটা ক্রিয়েটার্সদের মধ্যে যে রিলেশন সেটাই। এবার আরশ তার কমিউনিটিতে যে আমাকে দিয়েছে সেটা দিয়েছে সে রেসপেক্টের সাথে, একটা দিদি সহ মা তুল্য একজনকে ও মনে করেছে, সেই জন্যই ওর কমিউনিটি দিয়েছে। আমি জেনেও জানতামও না, আমাকে আমার ভিউয়ার্সরা আমাকে জানাচ্ছে যে আরশ ভাই আপনার ভিডিওস কমিউনিটিতে দিয়েছে। আমি তখন গিয়ে চেক করছি, কারণ আমি না খুব একটা কারোর কমিউনিটিতে খুব একটা যাই না। আমি ভিডিও পাবলিশ করি, আমার এটা রুটিন, করার পর নিজের ফল্ট আইডেন্টিফাই চেষ্টা করি, তারপর আমি তীর্থের কাকের মতো আমি ইউটিউবের যেটা স্টুডিও সেটায় কমেন্ট সেকশানে তীর্থের কাকের মতো বসে থাকি, কে কী লিখবে, আমি কি উত্তর দেব, কার কতটা ভালো লাগলো, এটাই আমার লক্ষ্য। যেহেতু এটাই আমার প্যাশন, এটাকে আমি ভালোবাসি। আমি প্রথম দিন যে কথাটা বলেছিলাম, প্যাশন যখন যদি কোনো দিনও পেশায় পরিণত হবে, তার জন্য আমার কোনো জলবাজি নেই, তার জন্য আমার কোনো জলবাজি নেই। এই 8 মাসে গুগল অ্যাডসেন্স এসছে, তার মানে বুঝতে পারছো বড় বড় যারা তোমরা কমেন্টস করছো আমাকে, তোমরা নিশ্চয়ই বড় বড় একজন তোমাদের চ্যানেল আছে, তোমাদের এইটা পাওয়ার আমি এখনও যে একটা
কানাকড়িও ইউটিউব থেকে পাই না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু তাতে কি মনে হয় যে আমার ভিডিওসের মধ্যে তার কোনো এফেক্ট আছে? ভালোবেসে যেখানে কাজ করব সেটাকে পয়সার নিরিখে সবসময় বিচার করা যায়? তাহলে তো পৃথিবীটা বড্ডই নিরস হয়ে যাবে। সব কিছু যদি পয়সার নিরিখে আর নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করি। আমি ভালোবাসি, কারোর বিপদে পড়লে, পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে যেমন ঝাঁপিয়ে পড়ব, ঠিক ইউটিউব যখন আমার কাজের জায়গা, সেখানে যদি কোনো ক্রিয়েটার্স বিপদে পড়ে যেমন ঝাঁপাবো, ক্রিয়েটার্সে যদি কোনো উন্নতি হয় তাকেও সেভাবে আনন্দ সহকারে সংবর্ধনা জানাবো। যেমন সীমার 50K-তে জানিয়েছি, সীমার 50K-তে জানিয়েছি। আমার এতটুকু তার জন্য কোনো হিংসা নেই, তার জন্য কোনো আমার হিংসা নেই। এরকম প্রত্যেককে, যে যখন দীপ্তিদি, সমাধি যারা আছে প্রত্যেককে, দেবশ্রী, প্রত্যেককে আমি বাই হার্টেডলি ভালোবাসি। তাদের উন্নতি সর্বান্তকরণে চাই। আমি জানি কাউকে হিংসে করে জীবনে কোনো দিন বড় হওয়া যায় না। অন্তর আত্মাকে আঘাত করে কোনো দিন বড় হওয়া যায় না। মানুষকে যদি ভালোবাসি, মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস আছে। মানুষকে ভালোবাসবো মানে ঈশ্বরের সেবা করব। আমার উন্নতি তার মধ্য দিয়েই হয়ে যাবে। স্বয়ং বিবেকানন্দই বলে গেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বোঝাতে পারলাম যে আমি কাউকে অবহেলিং করি না। মানুষ অচিরেই আমাকে ভালোবেসে ফেলে। এটা হয়তো এইটাই এই সাধারণ নিম্ন মধ্যবিত্ত একটি মেয়ের এইটুকুই প্রাপ্তি, আর তো কিছু না। আমার বিরাট অর্থও নেই। আমার বাড়িতে আছে অসম্ভব জ্ঞান। আমার হাজবেন্ড একজন প্রচণ্ড জ্ঞানী মানুষ। আমার সন্তান সত্যিই খুব মেধাবী স্টুডেন্ট, সন্ধ্যেবেলাই বলছি, খুব মেধাবী স্টুডেন্ট। সে পড়াশোনা করছে, নাই মেডিকেল নাই ইঞ্জিনিয়ারিং, দুটো যে কোনো একটা হিট করার জন্য সে পড়াশোনা চালাচ্ছে। অত্যাধিক অধ্যবসায় তার। আমার বাড়িতে অপর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, কিন্তু অসম্ভব বিদ্যার ভাণ্ডার আছে। সেখান থেকে ক্ষণিকের কণাগুলো নিয়ে আমি এই ভিডিও করি। এটা আমার এক ধরনের টাইম পাসও হয়, এত বন্ধুবান্ধব পেয়েছি, এদের সাথে একটু গল্পও হয়। ইউটিউবের ওপর ঠাকুরের আশীর্বাদে ইউটিউবের ওপর ডিপেন্ড করে যে আমি সংসার চালাবো এমন কোনো আমার পরিস্থিতি ভগবান হয়তো এখনও আমাকে দেয়নি। যদি কখনো দেয় সেটা আমার এক্সট্রা পাওয়া হয়ে যাবে, ডেফিনেটলি ওটা আমার এক্সট্রা, যেটা দিয়ে হয়তো এমন কিছু মনে ইচ্ছা আছে হাজব্যান্ডকে বলতে লজ্জা লাগে, স্বাভাবিক। আমার মতো সাধারণ যারা হাউসওয়াইফ আছে তাদের সবসময় কি স্বামীর কাছে হাত পাততে ইচ্ছা হয়? মনে হয় না একটু লজ্জা করি না? একটু যদি নিজে সরোজ করে হতাম কেমন হতো। ইউটিউব তো এমনই একটি প্ল্যাটফর্ম, এই সাধারণ মিডল ক্লাস মহিলাদের যারা ঘরেতেই বেশিরভাগ সময় কাটায় তাদের একটা অর্থ উপার্জনের জায়গা করে দিয়েছে। হয়তো এরপর ফার্দার আমাকে এইভাবে কেউ বলবে না যে আমি কাউকে চ্যানেল গ্রো করার জন্য কাউকে অয়েলিং করছি। বিশ্বাস না হলে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স আছে প্রত্যেককে তোমরা কমেন্টস করে, যে আমাকে করেছো, গিয়ে জিজ্ঞেস করো যে লিভিং উইথ মিলি কাউকে গিয়ে রিকোয়েস্ট করেছে কি না, ফোন করে বা কমেন্টস করে প্লিজ আমার চ্যানেলটা একটু গ্রো করে দাও। আমার ক্রিয়েটার যারা বন্ধুরা আছো, তোমরা যদি সহমত হও, তোমরা অন্তত জানিও তোমাদের চ্যানেলের মাধ্যমে যে আমি তোমাদের কাছে কোনো অ্যাপিল করেছিলাম কি না আমার চ্যানেল গ্রো করার জন্য, ইনক্লুডিং আরশও জানাবে আমি কোনো দিনও ওকে বলেছি কি না আমার চ্যানেল গ্রো করাও বা আমার কোনো কিছু কমিউনিটিতে তোলো। আরশও জানাবে। হোপফুলি এই রিকোয়েস্টটা আমার ক্রিয়েটার্স সবাই রাখবে। এইটুকুই আমার সম্পর্কে বলা হলো। আমি খুব সাধারণ একটি মহিলা। আমি একাধারে অনেক সংগ্রাম করে বড় হয়েছি, কিন্তু পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিলাম। সেজন্য আমার বাবা একজন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন, কিন্তু তখনকার দিনে তো প্রচুর পরিমাণে মাইনে ছিল না।
আর বাপি একজন সৎ আইটি অফিসার ছিল, প্রচুর পরিমাণে ডান হাতে বাঁ হাতে ইনকাম করতে পারেনি, মোটামুটি সচ্ছলতা দিয়েছে কিন্তু অতি সচ্ছলতাটা দিতে পারেনি। শিক্ষিত মেয়েকে করেছে সর্বদিক থেকে, আমাকে নাচ শিখিয়েছে, আমাকে আবৃত্তি শিখিয়েছে, পড়াশোনা যত একদম এমএ পর্যন্ত বাবা আমাকে পড়িয়েছে, যত দূর করা যায় বাপি আমার জন্য করেছে। আজ বাপি আমার সাথে নেই, আজকে যেটুকু আমি পাচ্ছি বাপি হয়তো ওপর থেকে আমাকে আশীর্বাদ করছে। আমি সবার কাছে এটা আমার ভাগ্যে একটা প্রাপ্তিযোগ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আমার সান্নিধ্যে এসছে, সত্যি বলছি বন্ধুরা, আমাকে অগণিত ভালোবাসা দিয়েছে। মূল্যে কিন্তু আমি কাউকে হিরে জহরত মুক্ত দিতে পারিনি, আমি শুধু দিয়েছি আমার নিঃস্বার্থ ভালোবাসা। আমি যাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি এই ভালোবাসা দেবার মূল্যে প্রতিদান কী পাবো, আমি প্রতিদানের কোনো দিনও আশা করি না। এটা আমার বাবার শিক্ষা। তুমি ভালোবেসে যাও, তুমি কর্ম করে যাও, কর্ম করে প্রতিদানের আশা করো না, তুমি তাহলে কষ্ট পাবে। প্রতিদান পেও না, আশা করো না। যদি কিছু পাও ভালোবাসার বিনিময়ে, জানবে এটাই তোমার প্রাপ্তি। আজকে যেটা পেয়েছি অপরন্ত ভালোবাসা। এক সেকেন্ড, আমার আর একটা মোবাইলে মিউজিক হচ্ছে। এইটুকু আমার সম্বন্ধে বলা, আর বেশি কিছু নয়। এবার সোজা চলে যাচ্ছি। কালকে যে ভিডিওসটা আমি করেছিলাম প্রাক্তনের মাকে উদ্দেশ্য করে, যে আপনার মেয়ে ভুল করছে, আপনারা সেই ভুলের সমর্থন করে যাচ্ছেন। আমিও তখনও কিন্তু লাস্ট নাইটের ওইরকম বিভীষিকাময় একটা অডিও ক্লিপিং আসবে আমি জানতাম না। আমি জানতাম থ্রেটনিং একটা আসবে, কিন্তু ওটা থ্রেটনিং ছিল নাকি একটা বাংলা ভাষার অপভাষার ডিকশনারি ছিল, অপভাষা প্রয়োগের ডিকশনারি ছিল, আমি জানি না। নিজের কানটাকেও মনে হচ্ছিল গঙ্গা জল দিয়ে ধুলে মনে হয় ভালো হয়। আমি প্রাক্তনের মাকে একটা কথা প্যারেন্টসকে, বাবা মা ইনক্লুডিং বলছি, এখনও সময় আছে, এখনও সময় আছে। আপনাদের মেয়েকে কন্ট্রোল করুন। আপনারা হয়তো অর্থ পাচ্ছেন, আপনাদের অপূর্ণ প্রাপ্তি যেগুলো আপনারা আপনাদের জীবনে পাননি, সে অপূর্ণতাগুলো আপনার মেয়ে বিপুল পরিমাণে অর্থ দিয়ে পূরণ করছে। যেমন সে তার শ্বশুরবাড়ির মুখও বন্ধ করে রেখেছে, একটা প্রেজেন্ট শ্বশুরবাড়ি, কিন্তু অচিরেই ও যখন মহা বিপদে পড়বে তখন কিন্তু ও আপনাদেরই প্রশ্ন করবে, আমি তো ভুল করছিলাম মা, আমি তো ভুল করছিলাম, তোমরা কেন আমায় থামাওনি? আমি তো স্রোতের মধ্য দিয়ে চলছিলাম, স্রোতের মধ্য দিয়ে আমি চলছিলাম, আমার তো কোনো দিক বিদিক জ্ঞান ছিল না। তোমরা তো বুঝেছিলে যে আমি ভুল পথে যাচ্ছিলাম, আমার হাত কেন রুকে দাওনি, আমার পা কেন থমকে দাওনি? তোমরা কি শুধুই আমার টাকাটাই তখন দেখেছিলে? এই প্রশ্ন আপনাদের মেয়েই আপনাদের করবে, সেই দিন আগত। আর একটা কথা প্রাক্তনকে বলি, একটা কথা আছে, পালে বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে। সত্যি যেদিন বাঘ পড়ে কেউ আসে না। তুমি যে কথাগুলো সন্দীপের বিরুদ্ধে বলে এসছিলে, ওর মা তোমার মুখে মেরে পুড়িয়ে মারতে চেয়েছে, সন্দীপ অকথ্যভাবে তোমায় অত্যাচার করেছে, মেরেছে, ঈশ্বর ওপর থেকে সব শুনেছেন। তিনি শুধু ভাবলেন তোর এত অত্যাচারিত হবার আশা, তো তাহলে দেখ বাস্তবে অত্যাচারিতা কাকে বলে। ঈশ্বর হেসে দিয়েছেন এবং সেই দিন তোমার আগত প্রায়। কাউকে মিথ্যে কলঙ্কিত করার আগে একটু ভেবে নিও, কারণ ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, এর নামই ভাগ্যচক্র। তুমি ভাগ্যের সঙ্গে তখন পরিহাস করেছিলে সন্দীপকে এবং সন্দীপের ফ্যামিলিকে ফাঁসিয়ে দিয়ে, কিন্তু সন্দীপ অ্যানালাইজ ঠিক করেছিল যে তুমি যার হাত ধরে বেরোচ্ছ সে তোমাকে হাটের মাজারে বিক্রি করবে। সেই দিন এসে গেছে, নকিং দ্য ডোর।
তুমি বুঝবে যেদিন, আমি আগেও বহুবার এই কথা বলেছি, সেদিন কিচ্ছু করার থাকবে না, পৃথিবী শূন্যতা প্রায়। তুমি একা বিরাজ করবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, কাকচিলও পাবে না তুমি। তুমি শুধু দেখবে চারদিক শুধুই শূন্যতা, শুধুই শূন্যতা, শুধুই শূন্যতা। কারণ তোমায় শুভ বুদ্ধি দেবার মতো কেউ নেই। সবাই তোমার অর্থটাকে বিপুল পরিমাণে ভালোবেসে ফেলেছে। তুমি যে পাতালে তলিয়ে যাচ্ছ, কেউ তোমাকে দেখার নেই, তোমার হাতটা টেনে তোলবারও কেউ নেই। একমাত্র তুলতে পারত তোমার বাবা মা, তারাও তাদের স্বার্থ, তাদের অপূর্ণতাগুলো পূর্ণতা দিচ্ছে। হয়তো এবার তুমি গাড়ি করবে, ওপরে ঘর প্লাস্টার করবে, রং করবে, যেগুলো ওনাদের দ্বারা সম্ভব নয়, বা ওনার সন্তান, যে পুত্র সন্তান আছে, ছেলে আছে বা তোমার দাদা আছে, তাকে দিয়েও সম্ভব নয়। সে অপূর্ণ কাজগুলো তুমি এবার করবে। করে যাও, দিয়ে যাও, নিঃশেষ হয়ে যাও, কিন্তু তোমার জন্য চোখের জল ফেলার পৃথিবীতে কেউ থাকলো না। তুমি সত্যি আজ খুব অসহায় একজন নারী, অসহায়। এই জন্যই এটা সত্যিই তুমি বুঝেছো, তোমার পদস্খলন স্টার্ট, তুমি বুঝেছো তুমি নিজে আনসেফ। তুমি সেই জন্যই সন্তানকে তার সেফ অ্যান্ড সিকিওর জায়গায় রেখে দিয়েছো। আফটার অল তুমি মা। এটা ভালো লেগেছে, এই রিয়েলাইজেশনটা অ্যাটলিস্ট তোমার হয়েছে যে আমি শেষোচ্চি হয়ে যাই, আমার সন্তানটা ভালো থাকুক। এই মায়ের এই যে একটা দিক তুমি উন্মোচিত করেছো, তার জন্য যদি ঈশ্বর তোমার পাপ কিছুটা স্খলন করে, কিন্তু তোমার ভালো হবার আর নেই। শুধু তোমার বাবা মাকে আবারও বললাম, মেয়ের প্রশ্নের সম্মুখীন হবেন খুব শিগগিরই। যেখানে মেয়ে প্রশ্ন করবে, আমি তলিয়ে যাওয়ার সময় তোমাদের দুটো হাত কোথায় ছিল? আমাদের শুধুই দৃষ্টি ছিল আমার অর্থের দিকে। সে প্রশ্ন আসবে, কারণ কালকের ভিডিওর যে ভাষা, একটা অজানা অচেনা মেয়ের সঙ্গে যেভাবে অ্যাপ্রোচ, যেভাবে কথা, কোনো সুস্থ মস্তিষ্ক বাড়ির কোনো ছেলে বা মেয়ে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমার জানা নেই। এর থেকে পরিষ্কার পরিচিতি পায় সেই ছেলেটিও, তুমি যার হাত ধরেছো, কী শিক্ষায় বড় হয়েছে, কী শিক্ষা, মানে শিক্ষা সব নেই। সে বড়াই করে সে নাকি গ্র্যাজুয়েট, সন্দীপ 8 পাস। সন্দীপের কাছে গিয়ে তাহলে তাকে এখন কৃষাণুর থেকেও আরও আগের স্টেজ সন্দীপ ওকে পেলে হয়তো ট্রেনিং দিয়ে মানুষ করে দেখিয়ে দিত 8 পাস কী করতে পারে। তুমি সমাজের একটা কিট, একজন অ্যান্টি সোশ্যাল, এবং পৃথিবীর একজন, পৃথিবীতে তোমার মতো মানুষ বেঁচে থাকা মানে পৃথিবীকেও খুব ভার বহন করতে হচ্ছে। খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি, তোমার মতো মানুষের বেঁচে থাকা এই পৃথিবীতে মানে খুব পৃথিবীকেও একটা অযাচিত প্রাণীর ভার বহন করা। তুমি মানুষই নও, পশুও নও। পশুরাও মায়া থাকে, পশুরাও পশুদের ওপর একটা দায়বদ্ধতা থাকে, যতই তারা খাঁচাতে থাকুক না কেন। কিন্তু তুমি পশুরও অধম, মানুষ তো নয়, তুমি পশুরও অধম। নরকের কীট বললেও ভুল বলা হবে। সমাজে একজন অ্যান্টি সোশ্যাল, মানে প্রাক্তন যার হাত ধরেছে সে হলো সমাজের অ্যান্টি সোশ্যাল। আমার মনে হয় তোমার একটাই জায়গা, সেটা হচ্ছে থানার লক আপ। ইয়েস, তুমি লক আপে থাকলে সমাজে মেয়েরা সুরক্ষিত থাকবে। তোমার মতো ছেলে লক আপের বাইরে মানে আমাদের সমাজে মেয়েরা সুরক্ষিত নয়। তোমার একটাই স্থান লক আপ, এবং সেটা যত শীঘ্রই হয় ততই মঙ্গল। আর সন্দীপকে দিয়ে শেষ করছি।
দারুণ লাস্টের কথাগুলো বলেছো। তোমার তো মুসুর ডালটা তো যা করেছো সে তো আর সত্যি পরিশ্রমী ছেলে বটে তুমি, বরাবরই তাই, এটা নতুন নয়, বরাবরই তাই। আর লাস্টের যে কথাগুলো বলে শেষ করলে না, সত্যি নিজের জিনিস নিজের থাকাই ভালো, পরকে দিয়ে উচিত না, নিজেরটা নিজেরই ভালো। কারণ নিজের জিনিস পরকে দিলে সে পর বলবে এটা আমার, এটা শুনতে খুব খারাপ লাগে। নিজের সম্পত্তি নিজেরটাই আগলে রাখো, তাই না সন্দীপ? অলওয়েজ ইউ আর গ্রেট। এইভাবে এগিয়ে চলো, পজিটিভ ভাইব নিয়ে এগিয়ে চলো। তবে একটা সন্দীপ, একটা কথা বলি, আমরা সবাই তোমার হয়ে লড়াই করছি, তোমার জাস্টিসের জন্য লড়াই করছি। তুমি সত্যের পথে আছো, তুমি যাতে যেতো, তুমি মাথা উঁচু করে সমাজে আগামী জীবনগুলো অতিবাহিত করো, সুন্দরভাবে তোমার জীবনের প্রতিটা মালা গাঁথো, সেটাই চাই। সেই জন্যই আমাদের পরিশ্রম। মাঝে মধ্যে একটু বুস্ট আপ করো আমাদেরকে, যে হ্যাঁ দিদি বোন যেমন কালকে বলেছো, সেরকম মাঝে মধ্যে একটু বুস্ট আপ করলেই হবে। আমি আছি তোমাদের সবার সাথে, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর যারা তোমার প্রভূত পরিমাণে ক্ষতি করেছে তাদের তো কি হতে চলেছে তুমিও জানো, আমরাও জানি, আর নতুন করে বলে লাভ নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। কারণ আমাকে যে ক্ল্যারিফিকেশানটা দিয়েছে, আমি লোককে মানে চ্যানেল গ্রো করার জন্য মানুষের দরবারে যাই, ক্রিয়েটারদের দরবারে দরবারে ঘুরি, সেটা সততই মিথ্যে। আমার কমেন্ট সেকশন বা আমার 8 মাসের জার্নি সেটা বলে দেবে। আমি কারোর কাছে ভিক্ষা করি না, আমি আমার স্বকীয়তা নিয়ে চলি। তাতে যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না বা কমেন্টস করে যাবে। যেটা আমি সব সময় বলি, আমি পজিটিভ কমেন্টস যেমন নিতে পারি, আমি নেগেটিভ কমেন্টসও সেইভাবে নিতে পারি। কারণ নেগেটিভ না এলে নিজেকে ইমপ্রুভমেন্ট করা যায় না। যেদিন আমি জানবো আমি সব জানতা, সেদিনই আমি শেষ। এগুলো আমরা যখন পড়াশোনা করেছি বা আমরা যখন ড্যান্স শিখেছি, নাচ শিখেছি, আমাদের গুরুজিরা বলতেন সবসময় অতৃপ্ত রাখবে নিজের মনকে। হলো না, এর থেকেও ভালো হয়, এর থেকেও ভালো করতে হবে। যেদিন জানবে আমি যা করেছি বেস্ট, সেদিন ইউ আর টোটালি ফিনিশড। আত্মতৃপ্তিতে যেদিনকে ভুগবে সেদিন তুমি শেষ। সবসময় মনের খিদে রাখবে হলো না। যেমন আমি প্রতিদিন আমার ভিডিওসের মধ্যে চেষ্টা করি নতুনত্ব আনার, কারণ আমিও মনে করি আজকেরটা আমার খুব একটা ভালো হলো না, কালকের দিনেরটা আজকের থেকে ভালো করার চেষ্টা করব, নিজের স্বকীয়তা দিয়ে, কাউকে অয়েলিং করে তেলিয়ে নয়। এটা আবারও বলে দিলাম। প্লিজ এরম ধরনের কমেন্টস করবেন না। নেগেটিভ কমেন্টস নিশ্চয়ই করবেন, কিন্তু ইনসাল্ট করবেন না। কারণ আপনারা ক্যামেরার ওপার থেকে 10 মিনিট 15 মিনিট আমাকে জাজ করছেন, আমি না, এনিবডিজ, এনি ক্রিয়েটার্স, তাদেরকে আপনারা ভার্চুয়ালি দেখছেন, দেখে তাদের ক্যারেক্টারের ওপর এভাবে সার্টিফিকেট দেবেন না, ঠিক আছে? তাদের বক্তব্যের ওপর আপনাদের মত, সহমত অমত দুটোই পোষণ করতে পারেন, কিন্তু ক্রিয়েটার্সদের ক্যারেক্টারের ওপরে কাইন্ডলি কালি লেপন করবেন না। এটা হাম্বল রিকোয়েস্ট। টাটা, বাই বাই, গুড নাইট। জানি না কালকে স্যাটারডে এলো, সানডে মানডে মোস্টলি আসতে পারবো না, দেখা যাক কী হয়। ওকে বাই। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্টস করবে। আমি আবারও বলছি, আমার ভিডিও পোস্ট হওয়ার পর আমি ইউটিউবে গিয়ে বারবার ভুল বলি, ইউটিউব স্টুডিওতে গিয়ে কমেন্ট সেকশানেই তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকি কে কী লিখছে। ওকে, লাইক কমেন্ট শেয়ার, আর অপরন্ত এরম ভালোবাসা, যে ভালোবাসায় আজ আমি পূর্ণ। বাই বাই।